মানে আমি জীবিত, কিন্তু অনেকেই বলতেছে আমি মৃত। আমি কাঁদতাম, সবসময় কাঁদতাম যে আসলে ব্যথার জন্য আমি খাট থেকে নড়তে পারতেছি না। আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি তো কখনো কিছু করবো এটা ভাবি না। এটা অনেকে এমন আছে বলছে যে কি আসলে মানে আমি তো মৃতই। বাংলাদেশের স্ট্যান্ডার্ড লেভেল যা স্যালারি আমি তাই পাই। এটা সবার মতোই, বাকিদের মতোই। ছোটোবেলা থেকে আমি অনেক মানে খেলাধুলা করতাম, সুস্থ হয়েছিলাম। আমার স্বাভাবিক জীবনযাপন ছিল সবার মতো। আর যখন আমি ক্লাস এইটে পড়তাম তো আমার জ্বর হয়েছে। তো জ্বর হওয়ার পরে আমার ব্যথা হইতো একটা হাঁটুতে। তো ব্যথা হাঁটুতে হওয়ার পরে আমি ডাক্তার ফ্যামিলি থেকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পরে এরকম চলতে থাকে অনেক দিন। তো ডাক্তাররা খুব মানে কি আমার কী হচ্ছে এটা তারা জানে না, কিন্তু বিভিন্ন পেন কিলার দিত, এটা আমি খাইতাম সব সময়। কিন্তু কিছুদিন ভালো আবার শুরু, কিছুদিন ভালো আবার শুরু। তো যখন এবার এভাবে হইতে হইতে অনেক দিন চলে যাচ্ছে। তো যখন আমি অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবো, তখন পুরোপুরি আমি আর হাঁটতে পারি না। আমি আর মানে বিছানা থেকে নামতে পারি না। তখন আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা হইতো, আমি কাঁদতাম, সবসময় কাঁদতাম যে আসলে ব্যথার জন্য আমি খাট থেকে নড়তে পারতেছি না, আবার নামতে পারতেছি না। কেউ পাশে বসলো আমি চিৎকার করি যে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার পায়ে ব্যথা হচ্ছে, ভাই আমাকে টাচ করবে, আমি মানে কারেন্টের শর্টের মধ্যে ব্যথাটা হতো। এরকম বাড়তে বাড়তে ধরেন কি প্রত্যেকটা জয়েন্টগুলো ব্লক হয়ে গেছে, শক্ত হয়ে যাচ্ছে, আমি নাড়াতে পারতেছি না। তো এইখানে থেকে গেলো, এরপর আমার ড্যামেজ এবার উপরের দিকে হওয়া শুরু হলো। আমার ঘাড়ে ড্যামেজ হওয়া শুরু হয়ে গেলো। আমার মুখ আমি হা করতে পারি না, অনেক বেশি সীমিত পরিমাণ হা করতে পারি। তো এখানে এই এখনও এটা কন্টিনিউ চলতেছে এরকম আর কি। তো এর মধ্যে আমার বাবা মারা গেছে। তো বাবা মারা যাওয়ার পরে আমি আসলে কিছু একটা করব, এরকম কোনো চিন্তাভাবনা আমার কখনো মাথা ছিল না। এইভাবে আমার প্রায় 12 বছর চলে যাওয়ার পরে, তো আমার ডিসেবিলিটি একটা মেম্বার গ্রুপের সদস্য ছিলাম আমি। তো ওইখান থেকে একজন ভাইয়া, এলিগেন্ট আলী লিমিটেড ওনার মানে কোম্পানির নাম, তো তমাল ভাইয়া, তো ওই ভাইয়া আমাকে নক করছিল। উনি বলে যে কি তুমি তুমি কিছু করতে পারো। আমরা যে আমি ব্যথার সাথে যুদ্ধ করি, আমি কীভাবে কী করবো, বলে যে না এটার সাথে তুমি কিছু করতে পারো। তারপর আমি ওনাকে বলে যে আমাদের ল্যাপটপ নাই, আমার একটা জাস্ট একটা ট্যাব আছে, আমি ট্যাব দিই, বলে যে না তুমি তাও কিছু করতে পারো। আমি বলছি আমি কী করবো, বলে যে কি তুমি ফ্রিল্যান্সিংয়ের মতো অনেকে আর্নিং করতে, তুমি এইরকম কিছু করতে পারো। উনি আমাকে কয়েকজনকে কোড করে দেখাইছে, ওরা ওরা যদি করতে পারে তুমি কেন পারবে না। ওনাকে বলছে আমি স্টিমেল দিয়ে শুরু করি। বলছে হ্যাঁ শুরু করো, কোনো সমস্যা, তুমি শুরু করলেই হলো। তো ভাইয়া সবসময়গুলো আমাকে মানে গাইড দিত যে কী করছো আজকে দেখাও, আজকে কী পরের দিন কী করছো এটা তুমি দেখাও, আজকে কী শিখলে আমাকে দেখাও। তো আমি দেখাইতে থাকি ওনাকে। তো দেখানোর পরে তো ভাইয়া বলতেছে এখন তো তুমি মোটামুটি অনেক কিছুই করতেছো, তোমার তো এখন একটা ল্যাপটপটা দরকার। তো ভাইয়ের অফিস থেকে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আমার জন্য পাঠাইছে, আমার ভাইয়ের মাধ্যমে পাঠাইছে। এই তখন থেকে এবার আমি চিন্তা করতে না আমাকে আরও বেশি ডেভেলপ করতে হবে। এমন এমন রাত গেছে আমি ভোরে ঘুমাইতেও পারি নাই, আবার উঠা আর 8টার দিকে 8:30টার দিকে উঠে আবার এই ক্লাসে জয়েন করতে হচ্ছে, 2টা বাজে ক্লাস শেষ। তারপর আমি শুরু করলাম এবারে ক্লায়েন্ট খোঁজার বিষয়টা, ফাইবারে আইডি খুললাম, অ্যাপওয়ার্ক আইডি খুললাম, তো কাজ করতেছি। ফাইবারে আমার প্রথম কাজ $5 ছিল। তো এরপরে আমি এভাবে অ্যাপ্লাই করতে থাকি, বিভিন্ন জনকে নক করতে থাকি, বিভিন্ন বায়ার বিদেশি কোনো কোম্পানি দেখলে তাদেরকে আমি পার্সোনালি একটা মেল করি যে আমি এরকম আমার প্রজেক্টগুলো দেখাই। তো এরপরে একদিন একটা সাইট হ্যাক হয়েছে, যে চেয়ারম্যান উনি আসলে হেল্প চাচ্ছিল। তো আমি বললাম যে আমি হেল্প করতে পারি কি না দেখি, যেহেতু আমি ওয়ার্ডপ্রেসেই কাজ জানি। অনেকটা ভয়ে পাচ্ছিলাম, কিন্তু ওনাকে আমি সঠিকটাই বলতেছিলাম যে দেখেন আমি তো মনে পারবো না, কিন্তু আপনি ওই কোম্পানির কাছে এই কাজটা দিলে মানে ওরা খুব ভালো করবে, এটা মানে আপনার খুব তাড়াতাড়ি হয়। বলছে তাহলে তো আমি ওই কোম্পানির কাছেই করি। তো এর পরবর্তীতে ওই মানে আমার যে কোম্পানির চেয়ারম্যান উনি ওই কোম্পানির কাছে সাইটটা দিয়ে দেয়, কিন্তু উনি আমার সাথে কিন্তু ওই যে সঠিক পরামর্শ দেওয়ার কারণে আমার সাথে কিন্তু যোগাযোগটা রাখছে সবসময়। তো এইভাবে একদিন আমাকে বলে যে কি আমি তোমার একটা লিখিত পরীক্ষা নেব। লিখিত পরীক্ষা নেওয়ার পরে তো বলে যে কি ঠিক আছে তোমার একটা কন্ট্যাক্ট পেপার সাইন করো। তো ওইখানে আমি কন্ট্যাক্ট পেপারটা সাইন করি, ওইখান থেকে আমার মানে ফ্রিল্যান্সিং মানে ওই কোম্পানি কানাডার কোম্পানিতে জব লাইফ শুরু। এটা হচ্ছে যে কি স্লিপার ওয়েলনেস, এটা কানাডাতেই আছে ওদের। ওইটা হচ্ছে যে কি ওটা ওয়েলনেস কোম্পানি, ওনারা আপনার ধরেন কি মেরিজ লাইফ সমস্যাগুলো নিয়ে কাজ করে। যাদের উনি একজন সাইকোলজিস্ট টিচার যিনি আমাদের মালিক। আর পেমেন্ট সিস্টেমটা সরাসরি ব্যাংকে আসে, এখানে কোনো আমার আওয়ারলি কোনো ঘন্টা হিসেবে আমি পার্মানেন্টলি ওনাদের সাথেই আছি। আবার এর পাশাপাশি আরেকটা কোম্পানি ওয়েলনেস কোম্পানিতে আমি কাজ করি, সেটা হচ্ছে যে কি আমেরিকাতে, তারাও ওয়েলনেস কোম্পানি, ওখানে পার্ট টাইম কাজ করি। এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড লেভেল যা স্যালারি আমি তাই পাই। এতে আমার কাছে কখনো ওই ফিলটা হয় নাই যে আমি জব পাইছি অনেক হ্যাপিনেস সবাইকে বলি না। তখন আমার মাথা শুধু কাজ করতো যে আমি কীভাবে কাজটা শিখে নিতে পারি, যত তাড়াতাড়ি আমার মাথাটা সেটা সেট আপ করতে পারি, ওনাদের কোথায় কী আছে, কোথায় কী
কাজ করা যায়, ওনাদেরকে কীভাবে স্যাটিসফাই করা যায়, আমার 100%টা দিয়ে আমি মানে ঢুকতে চাই। যেহেতু আমার 3 মাসের কন্ট্রাক্ট পেপার সাইন হয়েছে, এরপরে পার্মানেন্ট হবে, তাহলে আমাকে আমার 100%টাই দিতেই হবে অল টাইম। আমাদের ডিজিগনেশন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমি ওনার পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো ওনার ওয়েবসাইটটা সবসময় আমাকে দেখতে, ওয়েবসাইটে কোনো সমস্যা, সার্ভার ইস্যু, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি তো কখনো কিছু করবো এটা ভাবি না। এটা অনেকে এমন আছে বলছে যে কি আসলে মানে আমি তো মৃতই, মানে আমি জীবিত, কিন্তু অনেকেই বলতেছে আমি মৃত, কিন্তু আমি যে একটা সময় যে কিছু করব বা কিছু করতে পারি এরকম তো আমার মাথায় ছিল না। কিন্তু সেটা আল্লাহর রহমতে আমি করতে পারছি বা আল্লাহ আমাকে করাইছে। একজন ডিজেবল পার্সন হয়তো বা এক একজনের এক এক একটা পা থাকে না, কিন্তু আমি পা হাত এক হিসেবে থেকেও নাই, তার মধ্যে আমি ফেইনের সাথে যুদ্ধ করতেছি কন্টিনিউস, এটার মধ্যে আমি কাজ করতেছি। আল্লাহ আমাকে যে এতটুকু করাইতেছে, এটা আলহামদুলিল্লাহ, এটা তো আমি মানে কি খুশিটা তো বলে বোঝানো যায়, মানে যা টাকা ইনকাম করবো এটা তো কারো কল্পনা নাকি, সে যে আমি ডলারটা আনতেছে এটা সেজন্য, দেন এটার জন্য ওনারা হ্যাপি ছিল, এখন অনেক হ্যাপি যে যেমন আমি মাঝে সাথে একটা স্যালারি পাচ্ছি, ওনাদের কোনো সাপোর্ট প্রয়োজন সেটা আমি দিতে পারতেছি। অন্যদের জন্য শুধুই একটাই, মানে ধৈর্য ধরে কাজ করতে হবে, যে আমি পারি না, আমি পারবো না, সেরকম আমি একটা সময় ভাবতাম যে আমি এর দ্বারা কিছু হবে না, আমি পারবো না। আবার ফ্যামিলি সাপোর্ট এটা অনেক বেশি দরকার। অনেক ফ্যামিলি আছে ধরেন কি আপনার পারবে না, দরকার নেই, এটা কিছু করার দরকার নেই, থাক পুরে থাক। এটার জন্য আমাদের আশেপাশেরও অনেক মানুষ দায়ী আছে, ধরেন আশেপাশে কেউ বলতেছে ধরেন কি হয়তো তোমাদের পাপের কারণে হচ্ছে, ওনারাও একটু দুর্বল। আবার যে একজন ডিজেবল যা, তার তো একটা শুনতে চাচ্ছি সবসময় কথা, ধরেন কি তাকে ওই স্পেসটা দিতে হবে যে সে করতে পারে, তাকে ইন্সপায়ার করতে হবে।